মামলা সেগুলো পেন্ডিং আছে। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম যে এই এসএলপিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিল না। তাহলে কি সাধারণভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকে না? এটাই নিয়ম? এটাই কি সাধারণভাবে হয়ে থাকে, নাকি এর ব্যত্যয় ঘটে? আমি আপনাদের একটা উদাহরণ, আপনাদের নিশ্চিতভাবে মনে আছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারকে একটা মিথ্যা মামলায় হ্যারাস করার জন্য যখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একটার পর একটা নির্দেশ দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকছে, তদন্তকারী সংস্থা ডাকছে, সেই অবস্থায় তার পরিবারকে হ্যারাস করার জন্য একটা মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা দেওয়া হলো। এবং সেই মামলায়, যাই হোক, আপনার মামলার গতি প্রকৃতি সম্পর্কে জানেন, একটা এসএলপি হয়েছিল, একজন এসএলপি করেছিলেন। প্রথম দিন সেখানে রাজ্য সরকার গিয়ে উপস্থিত হয়। প্রথম দিন কোনো ক্যাবিনেট ছিল না, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ক্যাবিনেট ছিল না। এবং ওই মামলার প্রসিডিংস চলাকালীন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টে তিনি একটা উল্লেখযোগ্য কথা বলেছিলেন যে স্টেট কতগুলো এসএলপিতে উইদাউট ক্যাবিনেট হাজির হয়, কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারের মানুষকে, তার স্বামীকে হ্যারাস করার জন্য যে মামলা, সেই মামলায় গিয়ে প্রথম দিনই স্টেট গিয়ে হাজির হয়েছে। মানে ভাবুন, কোন বিচারপতির পরিবারকে হ্যারাস করার মামলায় রাজ্য সরকার প্রথম দিন গিয়ে হাজির হয় উইদাউট এনি ক্যাভিয়েট। অথচ ওবিসি মামলায় প্রথম দিন হাজির হতে পারে না। পরিষ্কার, খেলাটা পরিষ্কার যে ওই মামলাটিকে চ্যালেঞ্জ করে যে এসএলপি, সেটিকে ডিসমিস করিয়ে দাও, রাজ্য উপস্থিত থাকবো না আমরা, তার পরিবর্তে আমাকে জেলের বাইরে রাখো, তার পরিবর্তে বোঝাপড়ার খেলা হবে। যে ক্লাস অফ সিটিজেন ব্যাকওয়ার্ড, তাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, সমস্ত রকম প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে করা হবে। কি দরকার ছিল? 1993 সালের আইন ছিল, 2012 সালে আইন তৈরি করতে, জানো না আইন তৈরি করা? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, জ্যোতি বসুদের আমলের আইন, বামফ্রন্টের আমলের আইন ছিল। সেই আইনকে তো কেউ কোনোদিন অবৈধ ডিক্লেয়ার করতে পারেনি কোনো আদালত। তোমার আমলে তৈরি আইন 2012 সালে, সেটাকে আদালত কেন অসাংবিধানিক বললো? তাহলে আইন তৈরি করতে জানো না? কি প্রয়োজন ছিল? তাড়াহুড়ো করে কি পুরো মুসলমান বলেছিল যে তাড়াহুড়ো করে তুমি নাম নেওয়ার জন্য ওবিসি সার্টিফিকেট দেওয়া পরবর্তীতে আমাদের বিপদে ফেলবে? কোনো প্রয়োজন ছিল না, করলে বিপদে ফেলবে। প্রায় 250 দিন হয়ে গেল, প্রতিবার যাওয়ার টাইম নিয়ে আসো, যাওয়ার টাইম নিয়ে আসো। কেন? রাজ্যের পক্ষ থেকে বারবার টাইম নেওয়া কেন? আমরা তো কোনোদিন বলি না, আমরা অলওয়েজ রেডি মামলা করার জন্য। এবছর কত ছেলে মেয়ের অসুবিধা হলো এই ওবিসি সার্টিফিকেট না থাকার জন্য? ভর্তির ক্ষেত্রে কত ছেলে মেয়ে ডাক্তার হতে পারত, কত ছেলে মেয়ে পোস্ট গ্রাজুয়েশনে পিজিটি পেত, তারা এমডিএমএস হতো, কত ছেলে মেয়ে চাকরি পেতে পারত। সমস্ত কিছু প্রতিবন্ধকতা তৈরি করলে মমতা বন্দ্যোপাধ্যায়। আর উল্টে যাতে আরএসএস এর হাত শক্তিশালী হয়, সেই জন্য এসএলপির দিন হাজির হলে না। বিচারপতির পরিবারের কাউকে বিড়ম্বনায় ফেলাতে হবে মিথ্যা মামলা দেওয়ার, এসএলপিতে প্রথম দিন গিয়ে হাজির। তার মানে খবর পাও। আর ওবিসি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলা হাজির হয়ে বলতে পারো যে মূল মামলা রয়েছে, স্টেটের এসএলপি রয়েছে, 18 তারিখ শুনানি,
মহামান্য বিচারপতি আপনার আদালতে বিচারাধীন পেন্ডিং রয়েছে, একসাথে শুনানি করবেন, এসএলপি ডিসমিস করবেন। আর এই এসএলপি ডিসমিস হয়ে পরের দিন তো আদার সাইড এই এসএলপির অর্ডারটাই দেখাবে যে এই সেম অর্ডার চ্যালেঞ্জ করে যে এসএলপি এই দেখুন আপনি ডিসমিস করিয়ে দিয়েছেন, ও এসএলপি শুনে কোনো লাভ নেই। পুরাতন খেলা। আর এই খেলার সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারের তার স্বামীকে হ্যারাস করার যে মামলা, সেই মামলায় গিয়ে প্রথম দিন পরবর্তীতে আদালত বলে যে না ওসব মিথ্যা মামলা, ওসব বাদ দাও। আদালতও বোঝে। আর এই মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় তুমি গিয়ে প্রথম দিন হাজির হতে পারলে না, বোঝাপড়ার খেলায়। হ্যাঁ, হাজির হও না। ও তোমার গাত্র দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মুসলমান বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, ও ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতে দেবে? শপথ বানাবে, সব বোম বানবে। ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিচারপতি অন্য কিছু হতে হবে না, সব ওই শপথের মতো বোম বানবে, আপনাদের দিয়ে বোম বাঁধিয়ে নেবে। সেই জন্য আরএসএস এর সাথে হাত মিলিয়ে যাতে ওই এসএলপি ডিসমিস হয় তার বন্দোবস্ত মমতা ব্যানার্জি করেছে। সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে জাস্টিস অমৃতা সিনহার পরিবারের মানুষকে হ্যারাস করার যে মামলা, সেই মামলায় প্রথম দিন গিয়ে হাজির। হ্যারাস করতে হবে, কি করে হ্যারাস করবো? প্রথম দিন গিয়ে স্টেট হাজির। যখন তো এসএলপি সার্ভ হয়নি তখন কি করে হাজির হও? হ্যাঁ, মমতা ব্যানার্জি। হ্যাঁ, আর মুসলমানের বাড়ির ছেলে ডাক্তার হচ্ছে তখন হাজির হতে পারো না। হ্যাঁ, ধান্দাবাজি। এই ধান্দাবাজি কতদিন চলবে? অমৃতা সিনহা একটার পর একটা নির্দেশ দিচ্ছে, নাই সঙ্গত ভাবে নির্দেশ দিচ্ছে, তো তাকে চাপে ফেলার জন্য সেইখানে আরএসএস এর দুর্গা তখন হাজির হয়ে যেতে পারে। কাউন্সিল হাজির প্রথম দিন, এসএলপি না ক্যাবিনেট আছে না কিছু আছে, এসএলপি দায়ের হয়েছে, থার্ড পার্টি এসএলপি করেছে, স্টেট প্রথম দিন হাজির, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আর ওবিসি মামলায় ডিসমিস হয়ে গেল এসএলপি, সেই মামলায় মমতা ব্যানার্জির কাউন্সিল নেই, স্টেটের স্ট্যান্ডিং কাউন্সিল নেই, কোনো কাউন্সিল নেই, কোনো স্টেটের অ্যাডভোকেট নেই। মানে দাঁড়িয়ে বলতে পারলো না যে আগামী ওই মামলা, এই মামলা বিচারাধীন, আপনার আদালতে বিচারাধীন, স্টেটের এসএলপি আছে, অন্যান্য এসএলপি আছে, আমাদের এসএলপি আছে। বেসিক্যালি ও চাই না মুসলমান বাড়ির ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক হোক, ও চাই মুসলমান বাড়ির ছেলে মেয়েরা বোম বাঁধুক। তাহলে এসএলপি দায়ের করলে হাজির হওয়া যায়, সেটার উদাহরণ হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের বিরুদ্ধে যে মামলায় যে এসএলপি দায়ের হয়েছিল, সেখানে স্টেটের প্রথম দিনের উপস্থিতি। আর এই মামলায়, ওবিসির মামলায় যে এসএলপিটি বাতিল হয়েছে, সেই এসএলপিতে প্রথম দিন হাজির হলো না। কেন হলো না? কি মমতা ব্যানার্জি জবাব দেবে না? হ্যাঁ, একটা সাংবাদিক সম্মেলন হবে নাকি? কবে করবে? না করবে না, করবে না তো সে তো বোঝাই যাচ্ছে ধান্দাবাজি, আরএসএস এর সাথে ধান্দাবাজিটা করে ফেলেছে। এই তার প্রমাণ। অবনী কুমার ঘোষ, এসএলপি সিভিল ডায়েরি নাম্বার 994 of 2025, অবনী কুমার ঘোষ, যেটা 22 মার্চ 2024 কলকাতা হাইকোর্টের নির্দেশে। একজন লিখছে মূল মামলাটা তো আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু ওই মামলায় বাবা এটা দেখাবে মামলা ড্যামেজ করার জন্য। বোঝো, তোমাদের ঘাড়ে বন্দুকটা রেখে শিকারটা করছে, তোমার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না। মূল মামলা আছে, কিন্তু একই মামলার কি ভিন্ন ফল হবে? এক যাত্রার পৃথক ফল হবে? এটা তো তোমার এগেনস্টে ব্যবহৃত হবে ভাই। এটা জুডিশিয়ারি যারা প্র্যাকটিস করে, এই জন্য তো এটা প্র্যাকটিসিং প্রফেশন, এটা পুরাতন খেলা। বোঝো, এখনো যদি না বুঝো কবে বুঝবে বাবা? তাহলে তো সবই শওকত হবে। সবাইকে এমপি এমএলএ বানাবে না, সবাইকে দিয়ে বোম বানিয়ে নেবে, তোমাকে দিয়ে বোম বানিয়ে নেবে, তোমাকে দিয়ে লাঠি ধরিয়ে নেবে, তোমাকে দিয়ে তোমার হাতে পিস্তল ধরিয়ে দেবে। ক্ষমতায় থাকবে ওরা। তোমার বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আইএস অফিসার ডব্লিউবিসিএস অফিসার জাজ কিচ্ছু হবে না, তোমাকে দিয়ে বোম বানিয়ে নেবে যাতে তোমার
হয়তো ওবিসি সার্টিফিকেটটা পেয়ে একটু আগিয়ে যাচ্ছিলে, একটু পিছিয়ে দেবে। এটা পুরাতন খেলা। এবং এখনো যদি না বোঝো, মূল মামলা রয়েছে, দেখবে পরের দিন কি বলবে আদার সাইড। এই উদাহরণ দেবে বাবা, এই যে মামলা ডিসমিস হয়ে গেছে, আর শুনে কি করবে? আর একটা মামলা ডিসমিস হয়ে গেলে অন্য মামলা স্বাভাবিক যা পরিণতি, অনেক কাঠখড় পোড়াতে হবে। মামলা ড্যামেজ করার জন্য এটা করেছে, বুঝতে পেরেছ? মূল মামলা ড্যামেজ করার জন্য এটা মমতা ব্যানার্জি করেছে। এটা আরএসএস বিজেপি করিয়েছে, মমতা ব্যানার্জি তাদের সাথে হাতে হাত মিলিয়ে এটা করেছে। ওই জন্য উদাহরণ দিলাম। এসএলপি দায়ের হয়েছে, থার্ড পার্টি এসএলপি করেছে, প্রথম দিন স্টেট হাজির। কোন মামলায়? জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সর্বৈব মিথ্যা অভিযোগ। সেই মামলা যাতে হ্যারাস করা যায়, সেই মামলায় স্টেট হাজির। ওবিসির মতো গুরুত্বপূর্ণ মামলায় স্টেট হাজির থাকতে পারে না। কাকে বোঝাবে মমতা ব্যানার্জি? হ্যাঁ, আসলে দেখেছো, এদের তো খুব বেশি বোঝার লোক নেই। এদিকে মাথায় একটু কি করবো, সুপ্রিম কোর্ট বলে দিল, আমরা তো চেষ্টা করেছিলাম। এই যে রাজ্য সরকার অনুপস্থিত, কে জবাব দেবে? কে জবাব দেবে? কার কাছে জবাব চাইবো? রাজ্য সরকারের কাউন্সিল অনুপস্থিত থেকে বলতে পারলো না যে নওশাদ সিদ্দিকীর মামলা পেন্ডিং? আমরা কি আর্গুমেন্ট করতাম? এই মেয়ে ছেলে, এই মমতা ব্যানার্জি সব শেষ করে দিচ্ছে তোমাদের। ইচ্ছা করে আরএসএস বিজেপির সাথে হাত মিলিয়ে তোমার বাড়ির ছেলে মেয়েরা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক কিচ্ছু না হতে পারে, তোমাদেরকে দিয়ে বোম বাঁধিয়ে নেবে, তোমাদেরকে লাঠি ধরিয়ে নেবে, ঝান্ডা বইয়ে নেবে। ক্ষমতায় ওরা থাকবে, তারপরে ভোট দেবে। সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা, মূল সমস্যা কর্মসংস্থান, মূল সমস্যা শিক্ষা। শিক্ষা কর্মসংস্থানের প্রশ্নে ওবিসি সুবিধা নিয়ে কিছু আগিয়ে যাচ্ছি। শিক্ষা এবং কর্মসংস্থান মূল সমস্যা, সেই সমস্যার কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি বলবো যে পুরোটা হয়েছিল তা বলবো না। বামফ্রন্টের শেষের দিকে 1993 সালে জানেন এই যে আইন, সেই আইনের উপর ভিত্তি করে, বিশেষ করে সাচার কমিটির রিপোর্ট আসার পরে বুদ্ধদেব ভট্টাচার্য অনেক বার বলেছেন যে সাচার কমিটির রিপোর্ট আমাদের চোখ খুলে দিয়েছে।